প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা সায়েন্স টেট 2 এর ফুড এবং নিউট্রিশন চ্যাপ্টার থেকে একটা মক টেস্ট নিয়ে নেব। তার আগে আমরা দেখে নিই এই চ্যাপ্টার থেকে কী জিনিস শিখতে হবে, তারপর সেই মক টেস্টের অ্যান্সারগুলো আমরা দেখে নিচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন এনেবল করে রেখে দিন এবং প্রতিটা ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, কারণ সেখানে ইনফরমেশন দেওয়া থাকে। ফুড এবং নিউট্রিশন থেকে যে পিডিএফটা আপনারা পেয়েছেন সেটা থেকে দেখে নেবেন। আচ্ছা, পিডিএফটা কোথায় পাবেন? পিডিএফটা হচ্ছে আমাদের অনলাইন স্টোরে রয়েছে। টেট 2 পরীক্ষা আপনি যদি দিতে চান সায়েন্স থেকে, তাহলে এই পিডিএফটা অবশ্যই আপনার প্রয়োজন রয়েছে। আপনার কাছে যদি সাফিসিয়েন্ট স্টাডি মেটেরিয়াল থাকে টপিক ওয়াইজ, সিলেবাস ওয়াইজ, তাহলে ইটস ওকে। যদি না থাকে তাহলে আমাদের অনলাইন স্টোর থেকে কিন্তু সেটা পারচেস করে নিতে পারেন, কারণ আমরা ওইখান থেকে দেখে দিচ্ছি কী কী জিনিস শিখতে হবে এবং এগুলো অ্যাজ পার সিলেবাস তৈরি করা হয়েছে এবং এখান থেকেই পরীক্ষায় আসবে। ওকে, তো সেটা থেকে আপনারা নিশ্চয়ই উপকৃত হতে পারবেন। তো সেটা কোথায় পাবেন? সেটা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কে রয়েছে, সেই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন সেখান থেকে। প্রয়োজনে সেটা ভিজিট করুন। অনেকগুলো ফ্রি পিডিএফ রয়েছে, সেটা ডাউনলোড করতে পারেন। অনেকগুলো পেড পিডিএফ রয়েছে, সেগুলো আপনার প্রয়োজন মতো নিতে পারেন। তো যাদের কাছে অলরেডি রয়েছে সেই পিডিএফটা তারা দেখতে পারেন কী কী জিনিস শিখতে হবে। অবশ্যই আপনি যা পড়ছেন তা পড়বেন, তারপরেও যে বিষয়গুলোর উপর বেশি গুরুত্ব দিতে হবে সেটা আমি দেখিয়েছি। এখানে নিউট্রিশনের সংজ্ঞা কিন্তু প্রয়োজন নেই। পুষ্টির গুরুত্ব রয়েছে। পুষ্টি কী কী কাজে লাগে? দেহের বৃদ্ধি এবং ক্ষয়পূরণের জন্য, শক্তি সঞ্চয়ের জন্য, রোগ প্রতিরোধের জন্য, খাদ্য সঞ্চয় এবং তাপ সংরক্ষণের জন্য পুষ্টি গুরুত্বপূর্ণ। ওকে, তারপর হচ্ছে অপুষ্টি, ঊনপুষ্টি এবং অতিপুষ্টি ব্যাপারটা কি? আহার যে এক বা একাধিক পরিপোষক না থাকলে, অধিক মাত্রায় থাকলে বা সঠিক অনুপাতে না থাকলে পুষ্টিগত ত্রুটি দেখা যায়, তাকে অপুষ্টি বা ম্যাল নিউট্রিশন বলে। ঊনপুষ্টি হলো আহার যে এক বা একাধিক পরিপোষক সঠিক মাত্রায় না থাকা, সেটাকে বলা হয় ঊনপুষ্টি। অতিপুষ্টি হলো এক বা একাধিক পরিপোষক অধিক মাত্রায় থাকা, বেশি থাকলে সেটাকে অতিপুষ্টি বলা হচ্ছে এবং কম থাকলে সেটাকে ঊনপুষ্টি বলা হচ্ছে। খাদ্যের সংজ্ঞা সেগুলো তো পড়তে হবে, যা সেগুলো থেকে আপনাদেরকে শিখতে হবে না। খাদ্যের প্রকারভেদটা খুবই ইম্পর্টেন্ট, সেটা অবশ্যই জানতে হবে। খাদ্যের প্রকারভেদ হচ্ছে, খাদ্য হচ্ছে সেখানে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে শর্করা, একটা হচ্ছে প্রোটিন, একটা হচ্ছে ফ্যাট। শর্করা বাংলাতে বলা হয়, সেটা ইংলিশ হচ্ছে কার্বোহাইড্রেট। আর প্রোটিন যেটা, সেটাকে আমিষ বলা হচ্ছে বাংলাতে, ফ্যাট বা স্নেহ পদার্থ। তো কোনগুলো কি? আচ্ছা, শর্করাতে কী কী থাকে? শর্করাতে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে। এবং তার সাহায্যে তাপশক্তি উৎপন্ন হয়। শর্করাতে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত? শর্করাতে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত হচ্ছে 2:1, সেটা জানতে হবে। শর্করা কী কী? যেমন চাল, গম, ভুট্টা, আলু, চিনি, পাটা, যকৃৎ ইত্যাদি হচ্ছে শর্করা। প্রোটিন কি? প্রোটিনের মধ্যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, নাইট্রোজেনও থাকে। প্রোটিনের মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেনও থাকে। ওকে, অ্যামাইনো অ্যাসিডের মনোমার পেপটাইড বন্ধনী দিয়ে প্রোটিন আবদ্ধ থাকে। ওকে, প্রোটিন মধ্যে হচ্ছে যেমন ডাল, সয়াবিন, মাছ, মাংস, ছানা, পনির ইত্যাদি। ফ্যাটের মধ্যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন সবটাই থাকে। তো দেখা গেল কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন সবটা ফুডেই থাকছে, কিন্তু প্রোটিনের মধ্যে এক্সট্রা হিসেবে নাইট্রোজেনটাও থাকছে। ওকে, ফ্যাট জাতীয় বা স্নেহপদার্থ জাতীয় খাবার হচ্ছে কি? সরষে, বাদাম, ঘি, মাখন, চর্বি ইত্যাদি। কোনটা কি কাজে আসে? দেহ পরিপোষক খাদ্য যেসব খাদ্য দেহের গঠন, বৃদ্ধি এবং উৎপাদনে সহায়তা করে তাকে দেহ পরিপোষক খাদ্য বলে। যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সবই কিন্তু দেহ পরিপোষক খাদ্য। দেহ সংরক্ষক খাদ্য কি? যেসব খাদ্য দেহকে রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা করে তাদের বলা হয় দেহ সংরক্ষক খাদ্য। দেহ সংরক্ষক খাদ্য হচ্ছে ভিটামিন এবং খনিজ পদার্থ। তো দেহ পরিপোষক কোনগুলা? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, সেগুলো হচ্ছে দেহ পরিপোষক খাদ্য, দেহকে পরিপোষণ করে, দেহকে রক্ষা করে। দেহ সংরক্ষক খাদ্য হচ্ছে ভিটামিন এবং খনিজ পদার্থগুলো। তো খনিজ পদার্থ কতগুলো রয়েছে, কোনটা কী কাজে আসে সেগুলো কিন্তু জানতে হবে। তো সেখানে তুলনামূলক ভাবে দিয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। কার্বোহাইড্রেটের উদ্ভিজ্জ উৎস কী, প্রাণীজ উৎস কী, সেগুলো দেখবেন। প্রোটিনের উদ্ভিজ্জ উৎস, প্রাণীজ উৎস। ফ্যাটের উদ্ভিজ্জ উৎস, প্রাণীজ উৎস। তারপর প্রধান কাজ কী? কার্বোহাইড্রেটের প্রধান কাজ হচ্ছে তাপ শক্তি উৎপন্ন করা। প্রোটিনের প্রধান কাজ হচ্ছে দেহ গঠন এবং ক্ষয়পূরণ, এবং ফ্যাটেও তাপশক্তি উৎপন্ন করে। তো দৈনিক চাহিদা দেখে নিতে হবে। কার্বোহাইড্রেটের দৈনিক চাহিদা 400 থেকে 600 গ্রাম, প্রোটিনের দৈনিক চাহিদা 100 থেকে 150 গ্রাম এবং ফ্যাটের দৈনিক চাহিদা হচ্ছে 150 থেকে 100 গ্রাম। তাপন মূল্যটাও ইম্পর্টেন্ট দেখতে হবে। কার্বোহাইড্রেটের তাপন মূল্য 4.1 কিলো ক্যালোরি, অর্থাৎ 1 গ্রাম যদি কার্বোহাইড্রেট, 100 গ্রাম কার্বোহাইড্রেট যদি আপনি গ্রহণ করেন, সেখান থেকে 100 গ্রাম না, 1 গ্রাম কার্বোহাইড্রেট যদি আপনি গ্রহণ করেন তাহলে 4.1 কিলো ক্যালোরি শক্তি পাচ্ছেন। 1 গ্রাম প্রোটিনের ক্ষেত্রেও সেম রয়েছে, কিন্তু ফ্যাটের ক্ষেত্রে 9.3 কিলো ক্যালোরি শক্তি রয়েছে।
দেহের কর্মক্ষমতা বৃদ্ধি করে কে? সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। দেহের বৃদ্ধি এবং ক্ষয়পূরণ করে কে? সেটা হচ্ছে প্রোটিন। উৎসেচক এবং হরমোনের সৃষ্টি করে কে? সেটা হচ্ছে প্রোটিন। চর্বি এবং মেদরূপে দেহে সঞ্চিত হয় কি? সেটা হচ্ছে ফ্যাট জাতীয় খাবার। সেগুলো একটু দেখে নিতে হবে। তারপরে পুষ্টির জন্য খনিজ লবণের মৌলিক উপাদান রয়েছে অতিমাত্রিক মৌলিক উপাদান এবং স্বল্পমাত্রিক মৌলিক উপাদান। অতিমাত্রিক যেটা সেটাকে বলা হয় ম্যাক্রো এলিমেন্ট এবং স্বল্পমাত্রিক যেটা সেটাকে বলা হয় ট্রেস এলিমেন্ট বা মাইক্রো এলিমেন্ট। ওকে, তো ম্যাক্রো এলিমেন্ট কি, মাইক্রো এলিমেন্ট কি? জীবদেহের পুষ্টিতে যে সকল মৌলিক উপাদান প্রত্যহ অপেক্ষাকৃত বেশি পরিমাণে দরকার পড়ে, 0.1 গ্রামের থেকে বেশি দরকার পড়ে যেটা, সেটা হচ্ছে অতিমাত্রিক। আর যেটা খুবই কম পরিমাণে দরকার পড়ে অর্থাৎ 0.01 গ্রামের থেকেও কম দরকার পড়ে সেটা হচ্ছে স্বল্পমাত্রিক। মানে খুবই অল্প পরিমাণে যেটা দরকার সেটা হচ্ছে স্বল্পমাত্রিক, এবং তুলনামূলকভাবে যেটা একটু বেশি দরকার সেটা হচ্ছে অতিমাত্রিক উপাদান। তো অতিমাত্রিক উপাদান কোনগুলো? সেগুলো হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। স্বল্পমাত্রিক কোনগুলো? সেটা হচ্ছে আয়রন, বোরন, মলিবডেনাম, তামা, দস্তা, কোভাল্ট, আয়োডিন, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, নিকেল ইত্যাদি। তো সেখান থেকে যেমন লুহা, অর্থাৎ আয়রন এবং আয়োডিন, সেগুলো মনে রাখবেন, এগুলোই বেশি পরীক্ষায় দেয়। আয়রন এবং আয়োডিন সেগুলো হচ্ছে স্বল্পমাত্রিক। বাকি যতগুলো রয়েছে যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সেগুলো হচ্ছে অতিমাত্রিক। সেগুলো একটু মনে রাখতে হবে। তো হচ্ছে ভিটামিন 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী কাশ্মীর ফাঙ্ক জীবদেহের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টি সহায়ক আবশ্যক খাদ্য উপাদানটিকে প্রথমে ভাইটামিন এবং পরে ভিটামিন নামকরণ করেন। তো ভিটামিন নামকরণ করেন কে? ভিটামিন নামকরণ করেন বিজ্ঞানী কাশ্মীর ফাঙ্ক। সেগুলো জানতে হবে। ভিটামিনের বৈশিষ্ট্য, তারপর রয়েছে জলে দ্রবীভূত ভিটামিন কোনগুলা, স্নেহ পদার্থে দ্রবীভূত ভিটামিন কোনগুলা। জলে দ্রবীভূত ভিটামিন হচ্ছে বি, সি এবং স্নেহ পদার্থে দ্রবীভূত হচ্ছে এ, ডি, ই, কে। তো মনে রাখবেন হচ্ছে কি কথাটা হচ্ছে বেশি জল। বেশি জল কথাটা মনে রাখলেই হবে। বেশি জল মানে হচ্ছে বি, সি হচ্ছে জলে দ্রবীভূত ভিটামিন, বি, সি হচ্ছে জলে দ্রবীভূত ভিটামিন, বেশি জল। বাকিগুলো স্নেহ পদার্থ, অধিক স্নেহ পদার্থ, এ, ডি, ই, কে হচ্ছে স্নেহ পদার্থে দ্রবীভূত ভিটামিন, আর বেশি হচ্ছে জলে দ্রবীভূত ভিটামিন অর্থাৎ বি, সি জলে দ্রবীভূত ভিটামিন। ওকে, তারপর এই প্রশ্নটাও আসে প্রায় সময়, আমাদের অন্ত্রে কোন জীবাণু বসবাস করে? আমাদের অন্ত্রে এস্টেরিকা কোলাই বা ই কোলাই জীবাণু বসবাস করে। ওকে, সূর্যের আলোকে কোন ভিটামিন পাওয়া যায়? সূর্যের আলোকে ভিটামিন ডি পাওয়া যায়। ওকে, কোন ভিটামিন থেকে অন্ত্রে ই কোলাই নামক জীবাণু কর্তৃক সংশ্লেষিত হয়? কোন ভিটামিন? ই কোলাই থেকে ভিটামিন এ এবং ভিটামিন B12 সংশ্লেষিত হয়। সেই পয়েন্টগুলো অর্থাৎ ভিটামিনের বৈশিষ্ট্যের মধ্যে ইম্পর্টেন্ট কিছু জিনিস রয়েছে, সেগুলো একটু দেখে নেবেন। তারপর আবার ভিটামিনের নামগুলো, তাদের রাসায়নিক নামগুলো সেগুলো জানতে হবে। ওকে, যেমন ভিটামিন এ, ভিটামিনের রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ওকে, তার অভাবজনিত রোগ কী? সেটা হচ্ছে রাতকানা রোগ হয়। ভিটামিন ডি সেগুলো দেখে নেবেন, হচ্ছে ক্যালসিফেরল রিকেট রোগ হয়। ভিটামিন ই কি, ভিটামিন কে কি, তার অভাবজনিত লক্ষণ কী সেগুলো একটু দেখে নেবেন, আমি সবগুলো বলছি না। তারপর ভিটামিন B1 হচ্ছে থায়ামিন, ভিটামিন B2 হচ্ছে রেবোফ্লাভিন, ভিটামিন B3 হচ্ছে প্যান্টাথেনিক অ্যাসিড, ভিটামিন B5 হচ্ছে নিয়াসিন, ভিটামিন B6 হচ্ছে ফলিক অ্যাসিড যে ট্যাবলেটগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে ভিটামিন B6। ভিটামিন B12 হচ্ছে সায়ানোকোবালামিন। তাদের অভাবজনিত লক্ষণ কি? বেরি রক্তাল্পতা, স্টোমাটাইটিস, এইগুলো হয়। ওকে, সেগুলো এই লিস্টটা একটু দেখে নেবেন। তারপর ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড রয়েছে, অভাবজনিত লক্ষণ রয়েছে, সেগুলো একটু দেখবেন। তারপর হচ্ছে পুষ্টির প্রকারভেদ। পুষ্টি হচ্ছে সবুজি পুষ্টি, পরভুজি পুষ্টি, দুভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে সবুজি, একটা হচ্ছে পরভুজি। ও সবুজি পুষ্টির পর্যায় কী? সবুজি পুষ্টির পর্যায় হচ্ছে সংশ্লেষ এবং আত্তীকরণ, এই দুটো পর্যায়ে সবুজি পুষ্টি, এবং এই ধরনের পুষ্টিকে বলা হয় হোলোফাইটিক পুষ্টি। শালুক সংশ্লেষ পদ্ধতিতে সংশ্লেষ যেটা বলছে সেটা হচ্ছে শালুক সংশ্লেষ পদ্ধতিতে শালুক সংশ্লেষ কোথায় ঘটে? সেটা হচ্ছে পাথার মেসোফিল কলায় ঘটে। শালুক সংশ্লেষে উপাদান হচ্ছে জল, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফিল এবং সূর্যালোক, এইগুলো থাকতেই হবে, না হলে শালুক সংশ্লেষ হবে না। জল, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফিল এবং সূর্যালোক, সেই পয়েন্টগুলো জাস্ট জেনে রাখতে হবে। শালুক সংশ্লেষের রাসায়নিক ফর্মুলাটাও দেখে রাখবেন, 6CO2 + 12H2O
ইমপ্লাইজ হচ্ছে C6H12O6 মানে হচ্ছে গ্লুকোজ 6H2O এবং 6O2। গ্লুকোজের সংকেত কি? গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6, সেগুলো দেখতে হবে। ওকে, পরভোজী পুষ্টি। পরভোজী পুষ্টির আবার 4টি পর্যায় আছে। পরভোজী পুষ্টির কয়টি পর্যায়? 4টি পর্যায়। পরভোজী পুষ্টিকে কী বলা হয়? সেটাকে বলা হয় হেটেরোট্রফিক পুষ্টি। তার মধ্যে হচ্ছে মৃতজীবীয়, পরজীবীয়, মিথুজীবীয় এবং পতঙ্গভুক। মৃতজীবী পুষ্টি কি? সেগুলো ডেফিনেশন আছে এখানে পড়বেন। উদাহরণ কী কী দেখুন যে মৃতজীবী পুষ্টি অ্যাগারিকাস, মিউকর, পেনিসিলিয়ামে দেখা যায়। পরজীবী পুষ্টি কোথায় দেখা যায়? সোনালতা, রেফ্লেসিয়া এইগুলোতে। মিথুজীবীয় পুষ্টি কোথায় দেখা যায়? লাইকেন, যেমন শৈবাল, ছত্রাক এগুলোতে এগুলো দেখা যায়। আর পতঙ্গভুক পুষ্টি কোথায় দেখা যায়? পতঙ্গভুক পুষ্টি কলসিপত্রী, সূর্যশিশির, পাতাঝাঁঝি এইগুলোতে দেখা যায়। সেগুলো দেখে নিলে হলো। তো উদ্ভিদের পুষ্টি হচ্ছে সবুজী পুষ্টি আর পরভোজী পুষ্টি। পরভোজী পুষ্টি আবার 4 ভাগে ভাগ করা যায়। সবুজী পুষ্টিকে 2 ভাগে ভাগ করা যায়, আমরা অলরেডি দেখলাম, প্রত্যেকটার উদাহরণও আমরা দেখলাম, এখানেও দেয়া আছে, সেগুলো একটু দেখে নিলে হলো। তারপর গেলাম আমি প্রাণীর পুষ্টিতে। প্রাণীর পুষ্টির মধ্যে আবার বিভিন্ন ভাগ করা হয়েছে। পরজীবীয় পুষ্টি একটা রয়েছে, মিথুজীবীয় পুষ্টি, মৃতজীবীয় পুষ্টি, কপ্রোফেগি, স্যাঙ্গুইনিভোরি, হলোজয়িক এগুলো রয়েছে। সবগুলো ডেফিনেশন নিচে দেয়া আছে, সেগুলো একটু পড়ে নেবেন, দেখে নেবেন। উদাহরণ দেয়া রয়েছে যে পরজীবীয় হচ্ছে ফিতাকৃমি, মিথুজীবীয় এস্টেরিকা কোলাই, মিথুজীবী হচ্ছে এস্টেরিকা কোলাই, মৃতজীবী হচ্ছে টিনিয়া সিলিয়া নামক ছত্রাক, ক্যাপ্রোফেগি হচ্ছে মাছি, স্যাঙ্গুইনিভোরি হচ্ছে যোগ, হলোজয়িক পুষ্টি হচ্ছে মানুষ। মানুষের মধ্যে কী ধরনের পুষ্টি দেখা যায়? সেটা হচ্ছে হলোজয়িক পুষ্টি দেখা যায়। ক্যাপ্রোফেগি মানে হচ্ছে মলভুক্ত, যারা মল খায়, সেটা হচ্ছে ক্যাপ্রোফেগি। এবং স্যাঙ্গুইনিভোরি হচ্ছে রক্ত চুষে, যারা রক্ত চুষে তাদেরকে স্যাঙ্গুইনিভোরি বলা হয়। স্যাঙ্গুইনিভোরি পুষ্টি দেখা যায়, তো সেটা হচ্ছে যোগ। ওকে, তো সেগুলো এখানে ডিটেইল রয়েছে, সেগুলো একটু পড়ে দেখে নিলেই হবে। খাদ্য গ্রহণ। অ্যামিবা কণপদের সাহায্যে খাদ্য গ্রহণ করে। ফ্যাগোসাইটোসিস বা পিনোসাইটোসিস পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। কিসের মাধ্যমে করে? কণপদের মাধ্যমে, কণপদের সাহায্য করে। কোন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে? সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস বা পিনোসাইটোসিস, সেগুলো জানতে হবে। প্যারামিসিয়াম এককোষী প্রাণী, মুখগহ্বর সংলগ্ন সিলিয়াগুলি ছন্দবদ্ধ চলনের দ্বারা খাদ্য গ্রহণ করে। কর্ষিকার সাহায্যে খাদ্য গ্রহণ করে কে? সেটা হচ্ছে হাইড্রা। হাইড্রা নামক এক নালীদেহী প্রাণী কর্ষিকা স্থিত নিমাটোসিস্ট দ্বারা খাদ্য গ্রহণ করে। ব্যাঙ মুখগহ্বরের মাঝের অগ্রভাগে জিহ্বা যুক্ত থাকে, কিন্তু পশ্চাৎভাগ মুখগহ্বর খোলা থাকে, ফলে সহজে আঠালো জিভটিকে উল্টো করে বাইরে থেকে আনা খাদ্যগুলো গ্রহণ করে। অন্যান্য প্রাণীরা খাদ্য গ্রহণ, যেমন ইউগ্লিনা হচ্ছে ফ্লাজেলার সাহায্যে খাদ্য গ্রহণ করে। কিটোপটেরা হচ্ছে মিউকাস দ্বারা খাদ্য গ্রহণ করে। ফিতাকৃমি ব্যাপন ক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। কেঁচু প্রস্টুমিয়াম দ্বারা খাদ্য গ্রহণ করে। ঝুঁক চূষক নলের সাহায্যে খাদ্য গ্রহণ করে। মশা চূষক নলের সাহায্যে খাদ্য গ্রহণ করে, সেগুলো একটু দেখতে হবে। তারপর হচ্ছে পরিপাক। অন্তঃকোষীয় পরিপাক, বহিঃকোষীয় পরিপাক। অন্তঃকোষীয় পরিপাক কাদের দিকে দেখা যায়? বহিঃকোষীয় পরিপাক কাদের দিকে দেখা যায়? এবং অন্তঃকোষীয় বহিঃকোষীয় উভয়, অর্থাৎ মিশ্র পরিপাক কাদের দেহে দেখা যায়? সেটা হচ্ছে হাইড্রা দেহে অন্তঃকোষীয় এবং বহিঃকোষীয় উভয় প্রকার পরিপাক দেখা যায়। তারপর উৎসেচক রয়েছে। শর্করা ভঙ্গক উৎসেচক, প্রোটিন ভঙ্গক উৎসেচক, স্নেহ পদার্থ ভঙ্গক উৎসেচক। কোনটা কি? অ্যামাইলেজ, মল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ এগুলো হচ্ছে শর্করা ভঙ্গক উৎসেচক বা অ্যামাইলোলাইটিক। প্রোটিওলাইটিক বা প্রোটিন ভঙ্গক উৎসেচক হচ্ছে পেপসিন, রিনিন, ট্রিপসিন, ইরিপসিন এগুলো। লাইপোলাইটিক বা স্নেহ পদার্থ বঞ্চক ভঙ্গক উৎসেচক হচ্ছে লাইপেজ, সেগুলো দেখতে হবে। তারপর হচ্ছে গিয়ে মুখ বিবরে শর্করা জাতীয় খাদ্যের বিশেষ করে শ্বেতসারের পরিপাক হয়। তো শর্করা জাতীয় খাদ্যের পরিপাক কোথায় হয়? শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয় মুখ বিবরে। শ্বেতসারকে মল্টুজে পরিণত করে কোন উৎসেচক? সেটা হচ্ছে টায়ালিন। মল্টুজ থেকে গ্লুকোজ উৎপন্ন হয়, সেটা হচ্ছে মল্টেজ। সেই উৎসেচকগুলোর নাম দেখতে হবে। তারপর পাকস্থলীতে কিসের পরিপাক হয়? পাকস্থলীতে কেবল প্রোটিন এবং ফ্যাট পরিপাক হয়। মুখগহ্বরে শর্করা পরিপাক হয়ে যায় এবং প্রোটিন এবং ফ্যাটের পরিপাক হয় পাকস্থলীতে, সেটা মনে রাখবেন। প্রোটিন, ফ্যাট এবং শর্করা, শর্করা, প্রোটিন, ফ্যাট। শর্করা হয়ে গেল মুখগহ্বরে এবং পাকস্থলীতে প্রোটিন এবং ফ্যাটের পরিপাক হয়ে গেল। তো মেটাবলি উপচিতি বিপাক কি? তাদের উদাহরণ যেমন শ্বসন হচ্ছে অপচিতি বিভাগ বা ভাঙ্গনমূলক বিভাগ। পুষ্টি এবং সালোকসংশ্লেষ সেগুলো হচ্ছে উপচিতি বিভাগ। ডেফিনেশনগুলো একটু দেখে নেবেন, উদাহরণ সেখানে দেয়া রয়েছে। তো এতটুকুই আজকের আলোচনার বিষয়। এবার মক টেস্টের আনসারগুলো দেখে নিচ্ছি। নেক্সটে আমরা কিন্তু পরিবহন এবং সংবহন সেটা নিয়ে আলোচনা করব, সেটা দেখব কী কী জিনিস শিখতে হবে এবং তার একটা টেস্ট দেব। ওকে,
প্রিপারেশনে আপনার অগ্রগতি দেখতে হলে অবশ্যই মক টেস্ট দিতে হবে। আমাদের মক টেস্টগুলো আমাদের অ্যাপের মাধ্যমে চাইলে আপনিও জয়েন করতে পারেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলে আমাদের মক টেস্ট সিরিজে জয়েন করতে পারেন। এক্ষেত্রে আপনার প্রিপারেশন আরও একটু এগিয়ে যাবে আপনার যতটুকু রয়েছে তার থেকে। ওকে, তো প্রথম প্রশ্ন ছিল যে কার্বোহাইড্রেটে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত ছিল। তো আমরা দেখেছিলাম কার্বোহাইড্রেটে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত ছিল 2:1। অপশন নম্বর বি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন হচ্ছে স্নেহ পদার্থের দৈনিক চাহিদা কত। স্নেহ পদার্থের দৈনিক চাহিদা হচ্ছে 50 থেকে 100 গ্রাম, সেটা আমরা দেখে নিয়েছিলাম। পরের প্রশ্ন হচ্ছে নিচের কোন ভিটামিন জলে দ্রবণীয় নয়। জলে দ্রবণীয় নয় না, এটা প্রশ্ন হবে নিচের কোন ভিটামিন জলে দ্রবণীয়। তো আমরা দেখেছিলাম ভিটামিন বি এবং সি হচ্ছে জলে দ্রবণীয়, বাকিগুলো অর্থাৎ এ, ডি, ই, কে সেগুলো হচ্ছে স্নেহ পদার্থে দ্রবণীয়। তো কোনটি জলে দ্রবণীয় এখানে? এখানে হচ্ছে বি ভিটামিনটা জলে দ্রবণীয়। পরের প্রশ্ন ছিল যে ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি। তো ভিটামিন B12 এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন। ওকে, অপশন নাম্বার সি। 5 নম্বর প্রশ্ন হচ্ছে লাইকেনের পুষ্টি হলো ড্যাশ পুষ্টি। লাইকেনের পুষ্টি হলো মিথজীবীয় পুষ্টি, দেখে নেবেন। ওকে, মিথজীবীয় পুষ্টি। 6 নম্বর হচ্ছে শ্বসন হলো ড্যাশ বিপাক, উপচিতি নাকি অপচিতি। তো আমরা দেখে নিয়েছি শ্বসন হচ্ছে অপচিতি বিপাক, ভাঙ্গনমূলক বিপাক। 7 নম্বর হচ্ছে প্রোটিন এবং ফ্যাট পরিপাক হয় কোথায়। আমরা দেখেছি কার্বোহাইড্রেট পরিপাক হয় মুখবিবরে এবং প্রোটিন ও ফ্যাট পরিপাক হয় পাকস্থলীতে। তো প্রোটিন এবং ফ্যাট পরিপাক হয় কোথায়? পাকস্থলীতে। 7-এর আনসার হচ্ছে এ। লাস্ট কোয়েশ্চন, অন্তঃকোষীয় পরিপাক দেখা যায় কোন প্রাণীতে। অন্তঃকোষীয় পরিপাক দেখা যায় অ্যামিবাতে। তো এগুলো ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, এগুলো অবশ্যই আপনাকে পড়তে হবে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ ভালো থাকবেন, কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং SMDN টিউটোরিয়াল। থ্যাংক ইউ।